বা একেবারে অ্যাটেনটিভলি পড়ালেখা না করি, তাহলে পজিটিভ রেজাল্ট এক্সপেক্ট করা টাফ হবে। তো যে বাকি টাইমটা আছে, ওই টাইমটা আমরা যাতে ভালোভাবে ইউটিলাইজ করি আর কি। হ্যাঁ, সবাই ক্লাসগুলো খুব মন দিয়ে করবা। ক্লাসের যে ক্লাস যেই দিন হয়, ওই ক্লাসের টপিকটা ওই দিনই রাতের মধ্যে শেষ করতে হবে। কারণ একবার যদি পড়া জমায় ফেলো, সেটা জমতেই থাকবে, তখন আর ক্লিয়ার করতে ইচ্ছা করবে। তো যাই হোক, আমাদের এখানে অনেক ধরনের এক্সাম হয়, সেটার কারণে হয়তো বা তোমাদের পড়া হয়ে যায়। কিন্তু রুলস হচ্ছে, যদি তুমি যেদিন যে ক্লাসটা হচ্ছে ওই দিন ওই টপিকটা যদি পড়ে ফেলো, পড়ার প্রেশারটা পড়ে না, পড়া খুব অল্পতেই হয়ে যায়। তারপর পড়া তোমাদের বুঝতেও সুবিধা হয়। কিন্তু অনেকদিন পর, এক সপ্তাহ পর, ধরো এক সপ্তাহ আগের পড়া পড়তে গেলে তোমার মনে পড়বে যে আল্লাহ কি যেন স্যার বলছিল। তখন একদম নতুন ব্র্যান্ড নিউ লাগবে পড়াটা। কিন্তু আমি যখন পড়াই, ওইটা যখন তুমি ক্লাস যেদিন হবে ওই দিন যদি পড়ে ফেলো, দেখবা যে মানে ইজিলি তুমি বুঝতে পারতেছো। ওকে, আমরা আজকে শুরু করি। আমি আগের ক্লাসের পড়া ধরতেছি না, জাস্ট কারণ আজকে আমাদের টপিকগুলো ইন্টারেস্টিং। ক্লাসের শেষের দিকে যদি আমার সময় থাকে, তখন আমি তোমাদেরকে পড়া ধরবো। বাট নেক্সট ক্লাসে আগের ক্লাসের পড়া প্লাস আজকের পড়া দুইটা একসাথে পড়া ধরা হবে। নেক্সট ক্লাসে আগের ক্লাস প্লাস আজকে। হ্যাঁ। তো ওকে আজকে স্যার। আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করেছিলাম, বায়োলজির একটা চ্যাপ্টার। স্যার এটা হচ্ছে দা হিউম্যান। এটাই তো মেবি। হ্যাঁ, এটাই। ওকে, হিউম্যান বডি। স্ক্রিনটা রোটেট করে নিই। ওকে, আমার স্ক্রিন শেয়ার কি তোমরা দেখতে পাচ্ছ ঠিকঠাক? ইয়েস স্যার। হ্যাঁ, ওকে। তো যাই হোক, আমরা ফসিল কি এটা ওগুলো সব ডিসকাস হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা ডিসক্রাইব করছিলাম যে ফার্স্টে কিভাবে আমাদের হিউম্যান বডিতে জিনিসগুলো কিভাবে আছে, অর্গান গুলো কিভাবে আছে। আমরা তো শুনে থাকি বা দেখে থাকি যে আমাদের এটা আছে ওটা আছে। তো কোনটা কিভাবে ফর্ম হয়, সেটা ফার্স্টে সবচেয়ে ছোট যে ইউনিট, সেটা হচ্ছে সেল। অনেকগুলো সেল নিয়ে, একই টাইপের সেল নিয়ে একটা টিস্যু ফর্ম হয়। আবার ডিফারেন্ট টাইপস অফ টিস্যু নিয়ে একটা অর্গান ফর্ম হয়। আবার সবগুলো অর্গান নিয়ে, সবগুলো অর্গান না, কয়েকটা অর্গান নিয়ে একটা সিস্টেম ফর্ম হয়। তারপর হচ্ছে সবগুলো সিস্টেম নিয়ে একটা হিউম্যান বডি ফর্ম। তার মানে সিস্টেম হচ্ছে সবচেয়ে বড়, যেখানে তোমার মাল্টিপল অর্গান পার্টিসিপেট করে। একটা সিস্টেম মেনটেন করার জন্য বিভিন্ন ডিফারেন্ট অর্গান একসাথে পার্টিসিপেট করে। আর অর্গান হচ্ছে একটা স্পেসিফিক অর্গান, যেটাতে অনেকগুলো, অনেক টাইপস অফ টিস্যু একসাথে পার্টিসিপেট করে। অনেক টাইপস অফ টিস্যু মিলে একটা অর্গান ফর্ম করে। তো আবার সেল হচ্ছে আবার অনেকগুলো সেল, একই টাইপ সেল একসাথে হয়ে একটা টিস্যু ফর্ম করে। তো এই ব্যাপারগুলো আমরা আগের ক্লাসে করেছিলাম, সেল নিয়ে অনেক ডিসক্রাইবলি আলোচনা আগে হয়েছে, তাই আমি নতুন করে এটি ডিসক্রাইবলি আলোচনা করি। এবার হচ্ছে আমাদের টিস্যু। টিস্যুতে আমরা বলেছিলাম যে 4 টাইপস অফ টিস্যু আছে। এন্ড কয়েকটা নাম, 4 টাইপস এর নামগুলো তোমাদেরকে জানতে হবে। কোনটার কাজ কি, কোনটা কোথায় থাকে, এটা জানতে হবে। তো এপিথেলিয়াল টিস্যু কি, যে লাইনিং, বডির বাইরে যে কাভারিংসটা সে ফর্ম করে, যে কোনো অর্গানের কাভারিংস হইতে পারে, সেটা সে ফর্ম করে এপিথেলিয়াল টিস্যু। আর মাসল কি, মাসল তো আমরা জানি যে মাসল ফর্ম করে, তো কন্ট্রাক্ট এন্ড এক্সপ্যান্ডে হেল্প করে সেটা। এরপর হচ্ছে কি নার্ভ টিস্যু। নার্ভ টিস্যু কি করে, সেন্সিটিভিটি, আবার আমাদের কমান্ড ডিফারেন্ট অর্গানে নিয়ে যায়। নার্ভ টিস্যু নার্ভাস সিস্টেমের পার্ট সে। এরপরে আছে কি কানেকটিভ টিস্যু, ভিতরের যত স্ট্রাকচার আছে সবকিছুতে এগুলো দেখতে পাওয়া যায়। এরপর আমরা চলে আসছি হচ্ছে অর্গানে। এই যে আমরা এখানে 4 টাইপস এর টিস্যু, 4টা টাইপস পড়লাম না? এই ডিফারেন্ট টাইপস অফ টিস্যু মিলেই হচ্ছে তোমার অর্গান গুলো ফর্ম করে। The 4 types of tissue mentioned above combinedly form different parts of the human body. তো প্রত্যেকটা অর্গানের মধ্যে এইসব, যে এখানে আমরা যে টিস্যু গুলো পড়েছি এগুলো থাকে। একটা অর্গানের সবচেয়ে বাইরে থাকে তোমার এপিথেলিয়াল টিস্যু। তো এইভাবে একটা একটা টিস্যু, মাসকুলার, এখানে যে মাসল টিস্যু করছি, মাসল টিস্যু থাকে তোমার। তারপর ওই অর্গানে যে নার্ভটা যায়, এই নার্ভ টিস্যুও থাকে। তো তারপর হচ্ছে কানেকটিভ টিস্যু থাকে। মানে প্রত্যেকটা টিস্যু মিলে হচ্ছে একটা অর্গান তোমার ফর্ম করে। তো অর্গানের কাজ কি, অর্গানের কাজ হচ্ছে এক একটা অর্গানের স্পেসিফিক কাজ, একটা স্পেসিফিক কাজ আছে। তো অর্গান কি আমরা একটু দেখি। অ্যান অর্গান ইজ এ কম্বিনেশন অফ মাল্টিপল টিস্যুস দ্যাট ফর্ম আ ইউনিক স্ট্রাকচারাল এন্ড ফাংশনাল ইউনিট।
তো আমাদের হিউম্যান বডিতে ডিফারেন্ট অর্গানস কি কি তুমি নিজেই কমনলি অনেকগুলো অর্গানস নাম বলতে পারো, যেমন হার্ট, লিভার, লাংস, কিডনি, সেগুলো তো আমরা ডেইলি লাইফে অনেক শুনে থাকি, তাই না? যে প্রত্যেকটা এক একটা ডিফারেন্ট অর্গান, কিন্তু এইগুলো প্রত্যেকটা ফর্ম হচ্ছে কি, এই যে কয়েকটা টাইপ করছি না আমরা টিস্যু আগের ক্লাসে, এই টিস্যু গুলো দিয়েই ফর্ম হচ্ছে। তো ইয়েস স্যার। একটা লাস্ট লাইন যেটা বলছে সেটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা লাইন, সেটা হচ্ছে কি, আওয়ার স্কিন ইজ দ্য লার্জেস্ট অর্গান অফ দ্য হিউম্যান বডি। আমাদের বডির যে কাভারিং, স্কিন, স্কিন হচ্ছে আমাদের হিউম্যান বডির মধ্যে সবচেয়ে লার্জেস্ট অর্গান। সো এই লাইনটা একটু মাথায় রাখবো, এটা ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসি সিস্টেম। তো আমরা বলেছিলাম সবচেয়ে ছোট জিনিস যেটা সেটা হচ্ছে সেল। সেলের পর আসে কি টিস্যু, টিস্যুর পর আসে কি অর্গ্যান, আবার কয়েকটা অর্গ্যান মিলে একটা সিস্টেমও তোমার ফর্ম করতে পারে। তো সিস্টেম জিনিসটা কি সেটা আমরা একটু পরে বলবো। আমরা একটু বইটা পড়ে নিই যে ডিফারেন্ট পার্টস অফ আওয়ার বডি ডু নট ওয়ার্ক ডেফিনেটলি অর সেপারেটলি, so rather of them work together in the same way in our body. So these organs can be divided into several parts on the basis of their function. Each part is called system. For example, our heart is an organ. So its structure is made up of four types of the tissues mentioned above. The function of this organ is to play a role in the circulation of the blood throughout the body. এখন আমরা পড়েছি হচ্ছে হার্ট। হার্ট হচ্ছে তোমার একটা অর্গান, এটা আমরা পড়েছি না একটু আগেই, তো বললাম যে হার্ট হচ্ছে একটা অর্গান। কিন্তু শুধুমাত্র হার্ট নিয়ে কিন্তু তোমার কোনো সিস্টেম ফর্ম হতে পারে না। কারণ হার্টের কাজ কি? হার্টের কাজ হচ্ছে তোমার ব্লাড পাম্প করা, সে পাম্প করবে, পাম্প করার জন্য একটা ব্লাড তো তার মধ্যে আসতে হবে, আবার পাম্প করে সে ব্লাডটাকে পাঠাবে, সেটা কিছু একটার মধ্যে দিয়ে যেতে হবে, তাই না? কয়েকটা পাইপ থাকতে হবে বা at least কিছু একটা সিস্টেম থাকতে হবে। তো সেই জন্য হার্ট কখনো একা কাজ করতে পারে না, সে ব্লাড আসতেছে সেটাকে পাম্প করতে হবে, তার কাজ পাম্প করা। কিন্তু যদি স্যার, এই যে তোমার, হ্যাঁ, স্যার এই হার্টের সিস্টেমটাকে বলে ভ্যাসকুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম, গুড। তো কারণ কি, এই যে ভেসেল, এই ভেসেলও কিন্তু তোমার এই ভাস্কুলার সিস্টেমের একটা পার্ট। এই ভেসেল এগুলাকে বলি হচ্ছে, এই যে পাইপ যেটাকে বললাম আমি, যেটার মধ্যে দিয়ে ব্লাড আসতেছে ব্লাড যাচ্ছে, সেইগুলাকে ভেসেলস বলতেছি আমরা। তো এই পাইপটার নাম দিছি আর কি ভেসেলস। আমাদের হিউম্যান বডিতে এরকম চিকন চিকন অনেক পাইপ আছে যেগুলো দিয়ে ব্লাড হোল বডিতে ট্রান্সফার হয়। তো এইগুলোর নাম হচ্ছে ভেসেলস, আমরা ব্লাড ভেসেলস বলি। তো ব্লাড ভেসেলস তার মানে হার্ট, এই যে ভাস্কুলার সিস্টেম সেটার একটা পার্ট। হার্ট কিন্তু এখানে একা কাজ করতে পারতেছে না, তার মধ্যে ব্লাড আসতেছে এক ভেসেল দিয়ে, ব্লাড চাচ্ছেও ভেসেল দিয়ে। সে একা যদি থাকতো, সে শুধু পাম্প করলে কি কোনো লাভ হইতো? হইতো না, কারণ তার মধ্যে ব্লাড নাই। তো ব্লাড আসার জন্য তার মধ্যে একটা পাইপ থাকতে হবে, যাওয়ার জন্য থাকতে হবে, যেটাকে আমরা ব্লাড ভেসেলস বলছি। তার মানে ব্লাড ভেসেলসও খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট ওই তোমার ব্লাড সার্কুলেশনের জন্য। এবং ব্লাড সার্কুলেশন করে ভাস্কুলার সিস্টেমের মাধ্যমে এটা সম্পূর্ণ হয়। মানে হার্ট একা সেক্ষেত্রে কাজটা করতে পারতেছে না। সো কয়েকটা জিনিস মিলে কিন্তু এই ক্ষেত্রে কাজটা হচ্ছে, একটা সিস্টেম ফর্ম করছে। যে এই হার্ট পাম্প করবে, ভেসেলস এর মাধ্যমে ব্লাড চলে যাবে বিভিন্ন অর্গানে, বিভিন্ন জায়গায়, ফুল বডি। তারপর আমরা বেঁচে থাকি, আমরা বিভিন্ন কাজ করতে পারি, বিভিন্ন অর্গান, বিভিন্ন সেলস সবগুলোই ভালো থাকে। তো ব্লাড সার্কুলেশনের জন্য আমরা ভাস্কুলার সিস্টেমটা দেখলাম। দেখো, ব্লাড ভেসেলস, দিস হোল সিস্টেম ইজ কল্ড সার্কুলেশন সিস্টেম। ভাস্কুলার সিস্টেমও একই কথা। সো দ্য ভেরিয়াস অর্গানস অফ আওয়ার বডি নেমস, কিডনি, লিভার, আই নোজ, প্রত্যেকটা কাজই হচ্ছে আলাদা। এবার আমরা ফার্স্টে চলে আসি, যে বেশ কয়েকটা সিস্টেম নিয়ে আমরা এখানে পড়াশোনা করব। ফার্স্টে যে সিস্টেমটা বলছে ইন্টেগুমেন্টারি সিস্টেম। ইন্টেগুমেন্টারি সিস্টেম হচ্ছে তোমার সোজা কথাই হচ্ছে বডির যে কাভারিং, সেটা স্কিন, স্কিনকে আমরা মেনলি এই সিস্টেমের আন্ডারে ফেলছি। যে ব্লিডিং occurs when the skin on the hands and feet is bruised while playing or in an accident. The skin is covering our entire body, forms a covering or protective wall in our body against the outside world and protects our body. তোমার বডিতে স্কিনের মেইন কাজ কি? স্কিন acts as the first stage defense against any type of the external materials. তোমার আউটার ওয়ার্ল্ডে যা কিছু থাকুক, সবকিছু থেকে প্রোটেক্ট করে আমাদেরকে আমাদের স্কিন। এই যে আউটার ওয়ার্ল্ডের কথা বলতাম, আউটার ওয়ার্ল্ডে তোমরা জানো যে বাতাসের মধ্যেও কিন্তু ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে, অথবা কোনো একটা সারফেসে ভাইরাস ব্যাকটেরিয়া থাকতে পারে। তো তুমি চিন্তা করে দেখো, যদি আমাদের বডিতে কোনো স্কিনের কাভারিংস না থাকতো, তাহলে এই ভাইরাস ব্যাকটেরিয়া গুলো খুব ইজিলি আমাদের বডিতে ডিরেক্টলি ঢুকে যেত।
তাই না? স্কিনে তো নাই। এখন তো আমরা যেটা করি যে আমরা বাইরে থেকে আসলে সাবান দিয়ে হ্যান্ড ওয়াশ নিই, বা কোনো একটা জায়গায় আমি বুঝতে পারছি যে হসপিটালে গেছি, এটা কন্টামিনেটেড একটা এরিয়া, তো আমি হ্যান্ড ওয়াশ নিই, হ্যাক্সিসল নিই, তাই না? হাতটাকে ক্লিন করি, ভালোভাবে হাত মুখ ধুই। তো এই যে স্কিন থাকার কারণে আমি এটাকে ধুয়ে ক্লিন করে ফেলতে পারলাম, বা আমার হাতে যদি ভাইরাস ব্যাকটেরিয়া লেগেও থাকে আমি সেটাকে সাবান দিয়ে ওয়াশ করে ক্লিন করে ফেলতে পারলাম। কিন্তু যদি তোমার স্কিন নাই থাকে, তাহলে এই ভাইরাস ব্যাকটেরিয়া তো ডিরেক্ট তোমার বডিতেই চলে যাবে, তাই না? তুমি তো আর এটা ওয়াশ করার বা ক্লিন করার সুযোগ নাই। সো ভাইরাস ব্যাকটেরিয়া দিয়ে বা অনেকগুলো মাইক্রোবিয়ালস দিয়ে আমাদের ডিফারেন্ট টাইপস অফ ডিজিজ হয়ে যেত তখন। মানে আমরা ডিজিজের জন্য কিছু করতেই পারতাম না, এবং আমরা খুব আর্লি মারা যেতাম এরকম অবস্থায়। তার মানে স্কিন আমাদের কি পরিমাণ একটা সাপোর্ট দিচ্ছে সেটা বুঝতে পারছো তোমরা। The system is formed by this skin of our bodies in tegumentary system. Tegumentary system এর কাজ কি? Protects the body from being attacked by harmful microorganisms and chemicals. এছাড়াও অনেকগুলো কেমিক্যালস, যেটা একই জিনিস বলতে গেলে, যে কেমিক্যালস যেমন তোমার করোসিভ ম্যাটেরিয়ালস আছে আমাদের হাতে, এমন অনেক কিছু কেমিক্যালস আছে যেটা আমাদের বডির জন্য ক্ষতিকর, কিন্তু আমি হাতটা ধুয়ে ফেললেই কিন্তু সেটা চলে যাচ্ছে। তো এইভাবে স্কিন আমাদেরকে বিশাল ভাবে প্রোটেক্ট করে থাকে। উইক, মানে একটা ফার্স্ট স্টেজ অফ ডিফেন্স বলা হয়, যে তোমার কোনো মাইক্রো অর্গানিজমকে যদি আমাকে অ্যাটাক করতে হয়, স্কিনকে পিয়ার্স করে বা কোনোভাবে স্কিনের ইয়াটাকে ওভারকাম করে তাকে দিতে হবে। আচ্ছা, যাই হোক, এরপর হচ্ছে আমাদের মাস্কুলার অ্যান্ড স্কেলেটাল সিস্টেম। নাম শুনেই বুঝতেছো মাস্কুলার অ্যান্ড স্কেলেটাল সিস্টেম, এটাকে একসাথে বলা হয় মাস্কুলো স্কেলেটাল সিস্টেম। একসাথে যদি আমরা বলতে চাই মাস্কুলার স্কেলেটাল সিস্টেম, আর এভাবে যদি বলি মাস্কুলার স্কেলেটাল সিস্টেম অ্যান্ড স্কেলেটাল সিস্টেম। তো মাস্কুলার মানে তো বুঝতেছো যে মাসল নিয়ে কথা, স্কেলেটাল মানে বুঝতেছো স্কেলেটন। স্কেলেটন মানে কি? যে অনেকগুলো বোনস নিয়ে আমাদের বডির যে স্কেলেটন ফর্ম হয় সেটা। তার মানে এখানে মাসল অ্যান্ড বোনস নিয়ে আমরা কথাবার্তা বলবো। তো এই মাসল অ্যান্ড বোনস নিয়ে যে সিস্টেমটা ফর্ম হয় সেটাকে আমরা বলতেছি মাস্কুলো স্কেলেটাল বা মাস্কুলার অ্যান্ড স্কেলেটাল সিস্টেম। তো এই সিস্টেমটার কাজ কি? স্কিন না হয় আমাদেরকে প্রোটেক্ট করতেছে, তাই না? তো মাসল এন্ড স্কেলেটাল সিস্টেমের কাজ কি? ফার্স্টে স্কেলেটাল সিস্টেমের কাজ যদি বলি, তোমার হচ্ছে আমাদের বডি শেপটা কিন্তু স্কেলেটাল সিস্টেমই বানায়। স্কেলেটন মানুষের যে একটা স্পেসিফিক শেপ, হিউম্যান শেপ, সেটা কিন্তু স্কেলেটন বা বিভিন্ন বোনস একসাথে অ্যাটাচ হয়ে ফর্ম করে। মাস্কুলার এই এই যে বোনস বোনস আমাদের বডি শেপটা ফর্ম করলো, হ্যাঁ। বোনস এর সাথে আমরা দেখি যে আমাদের খুব ক্লোজলি মাসল গুলো অ্যাটাচড থাকে। তোমার হাতের দিকে তাকাও, দেখো যে হাতের বাইসেপস, আমরা এক্সারসাইজ করে বাইসেপস বানাই না, বড় বড় একদম বডি বিল্ডাররা দেখবা না, যে বিশাল বিশাল মাসেল বানায়। তো এই মাসেল গুলো আমাদের যে বোনস আছে, বোনস এর সাথে খুব ক্লোজলি লেগে থাকে, একদম অ্যাটাচড থাকে তাই। তো এই সিস্টেমের কাজ কি? এই সিস্টেমের কারণে হচ্ছে আমরা তোমার হাত পা নাড়াতে পারি। হাত পা নাড়ানো মানে কি? এক জায়গা থেকে আরেক জায়গায় আমি মুভও করতে পারছি। দ্যাট মিনস আমার মুভমেন্টও হেল্প করতেছে সেটা। তো এই যে আমি আমার বডির বিভিন্ন পার্টস মুভ করতে পারছি, সেটা কেন পারতেছি? বিকজ অফ দ্য স্কেলেটাল এন্ড মাস্কুলার সিস্টেম। আমি যখন আমার মাসেলকে কমান্ড দিই, হ্যাঁ, আমার আমার আসলে তো আমি ওইভাবে কমান্ড দিই না, আমি তো কমান্ড দিই হচ্ছে আমার হাতকে, যে হাতটা এবার ফ্লেক্স করো বা ভাঁজ করো। তো তখন আমার ব্রেইন থেকে সিগন্যালটা আমার মাসেলে যায়, মাসেলে গিয়ে মাসেলকে একটা টান দেয়। মাসেলকে যখন টান দেয়, মাসেলের সাথে লেগে আছে কে? বোনস। বোনসও একটা টান খায়। বোনস যখন টান খাচ্ছে তোমার হাতটা ভাঁজ হয়ে আসতেছে। তো এইভাবে আমরা ভাঁজ করি আর কি। হাত যদি ভাঁজ করতে চাই এইভাবে ভাঁজ করি। মানে মেইন কাজ করতেছে ব্রেইন থেকে সিগন্যালটা যাচ্ছে, সিগন্যাল গিয়ে মাসেলকে বলতেছে, মাসেল তখন একটা টান দেয়, মাসেলের সাথে লেগে আছে বোনস, বোনসও তখন একটা টান খেয়ে যায়, তাহলে হাতটা ভাঁজ খেয়ে যায়। তার মানে এটা আমাদের মুভমেন্ট বা এই ধরনের কাজকর্মে খুব হেল্প করে থাকে। এই তো কি বলতেছে তোমাদের বইয়ে, দ্য সিস্টেম জয়েন্টলি ফর্ম by the bones of the skeleton of our body and muscles together is called musculoskeletal system. এই যে so it is often referred separately as the muscular and skeletal system. So the skeletal system of the human body consists কয়টা bones আছে আমাদের টোটাল? এইটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, আমাদের টোটাল 206 বোনস আছে। একটা নর্মাল হিউম্যান বা একটা নর্মাল মানুষের 206 বোনস থাকে, দুইশো ওকে স্যার। ছয়টা। তো যদি একটা মানুষ আমার এর চেয়ে বেশি কি থাকা পসিবল? 206 বা 206 এর চেয়ে বেশি?
206 এর চেয়ে বেশি জেনারেলি থাকা পসিবল না, বাট যদি কোনো অ্যাবনর্মালিটি দেখে থাকে তখন পসিবল। যেমন আমার এরকম পরিচিত একটা ইয়ে আছে, তার হচ্ছে একটা বোনস বেশি আছে। হ্যাঁ, আমাদের রিবস, তার একটা রিবস কেজ আছে না বুকে, সেখানে একটা বোনস বেশি আছে। তো এরকম অ্যাবনর্মালিটিস কিছু যদি থেকে থাকে সেক্ষেত্রে থাকতে পারে, কিন্তু বাট একটা নর্মাল একটা স্বাভাবিক মানুষের থাকবে 206। ওকে, তো এটা কাজ করে কি যে মুভ এন্ড প্রোটেক্টস আওয়ার বডি ফ্রম ইন্টারনাল স্কেলেটাল সিস্টেম, একই সাথে আমাদের বডির ভেতরে যেসব অর্গানস আছে এগুলোকে প্রোটেক্টও করে থাকে, মুভ করে প্লাস হচ্ছে প্রোটেকশন, দুইটা কাজ করে থাকে। রেসপিরেটরি সিস্টেম, রেসপিরেটরি সিস্টেম দিয়ে কি করি আমরা? রেসপিরেটরি মানে বুঝতে পারতেছো যে ওখানে লাংস থাকে। রেসপিরেটরি মেইন কাজ হচ্ছে কি, এই যে আমরা নিঃশ্বাস নিচ্ছি ছাড়ছি, এইটা রেসপিরেশন, রেসপিরেশন করাটাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের কাজ। মেইন কাজ তো আসলে এই যে নিঃশ্বাস ছাড়ার মতো বাতাস শুধু যাওয়া আসা করলেই তো হবে না, কিছু একটা কাজ তো হইতে হবে। সেটা যে কাজটা করে সেটা হচ্ছে বাতাস ছাড়ার মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইডটা ছেড়ে দিচ্ছি, এবং এই যে বাতাসটা নিচ্ছি সেটার মাধ্যমে আমরা অক্সিজেনটা নিচ্ছি। তো রেসপিরেটরি সিস্টেমের মেইন কাজ হচ্ছে এটা, এই যে একটা গ্যাসিয়াস এক্সচেঞ্জ, এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা করাই হচ্ছে রেসপিরেটরি সিস্টেমের কাজ। রেসপিরেশন করতেছি কিন্তু গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে না, তার মানে রেসপিরেটরি সিস্টেম কাজ করতেছে না ভালোভাবে। আমাদের মেইন কাজ হচ্ছে এই কার্বন ডাই অক্সাইড বের হইতে হবে, অক্সিজেন ঢুকতে হবে। ছাড়া তুমি যদি সারাদিন বাতাস নাও বাতাস ছাড়ো, ওইটা কোনো ফ্যাক্ট না। আমাদের মেইন ফ্যাক্ট হচ্ছে আমার অক্সিজেন নিতে হবে, কার্বন ডাই অক্সাইড বের হতে হবে, নাহলে আমার বডির জন্য সিস্টেম কাজ করবে না, বডি ব্যালেন্স হবে না, বা আমি সার্ভাইভ করতে পারবো না। তো রেসপিরেটরি সিস্টেম আবার কি কি দ্বারা গঠিত? লাংস আছে, দেখি এখানে এখানে লেখা আছে লাংস, রেসপিরেটরি ট্র্যাক্টস, রেসপিরেটরি মাসলস, সবগুলো নিয়েই রেসপিরেটরি সিস্টেম। ওকে স্যার। ওকে, এরপরে হচ্ছে আমরা আছি ভাস্কুলার সিস্টেম। ভাস্কুলার সিস্টেম আমরা একটু আগে যেটা বললাম সেটা, যে তোমার আমার বডিতে আমরা ফার্স্টে হচ্ছে কি করেছি, ইন্টেগুমেন্টারি সিস্টেম। ইন্টেগুমেন্টারি সিস্টেম আমাকে প্রোটেকশন দিল ফ্রম এক্সটার্নাল মাইক্রোবিয়াল, ঠিক আছে, এবং কেমিক্যালস। এবং মাস্কুলোস্কেলেটাল সিস্টেম এটা কি করলো, এটা আমার মুভমেন্ট হেল্প করতেছে, একই সাথে আমার বডির ভেতরে যেসব অর্গ্যানস আছে সেগুলোকে প্রোটেক্ট করতেছে। ওকে, মাস্কুলোস্কেলেটাল সিস্টেম হয়ে গেল। এরপর রেসপিরেটরি সিস্টেম কি করলো? রেসপিরেটরি সিস্টেম আসলো, সে বডি থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে, and একই সাথে বাতাস থেকে তোমার অক্সিজেনটা নিচ্ছে। এখন এই যে বাতাস থেকে অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড বের করে দিচ্ছে, এই অক্সিজেনটা তোমার বডির প্রত্যেকটা সেলেই পৌঁছাইতে হবে। বডির প্রত্যেকটা সেলকে বেঁচে থাকতে হলে, লাইফ থাকতে হলে, প্রত্যেকটা সেলে অক্সিজেন পৌঁছাতে হবে। কোনো একটা সেলে যদি তুমি কিছুক্ষণ অক্সিজেন না দাও, একটু পর সেলটা মারা যাবে। এরকম কোন একটা বিশাল এরিয়ায় অনেকক্ষণ ধরে যদি অক্সিজেন সাপ্লাই অফ থাকে, ওই এরিয়া পুরোটাই ডেড হয়ে যায়। সেই জন্য আমাদের কেয়ারফুল থাকতে হয় সব সময় যে বডির প্রত্যেকটা পার্টে অক্সিজেন ঠিকঠাক যাচ্ছে কি না। আর এই অক্সিজেন পৌঁছানো, শুধুমাত্র অক্সিজেন না, সেলের বেঁচে থাকার জন্য তোমার এনার্জি বা কোনো একটা কি এলিমেন্টস লাগবে, তাই না? গ্লুকোজ লাগবে সেলের। তো এই যে তোমার জিনিসগুলো, নিউট্রিয়েন্টস অ্যান্ড অক্সিজেন্স, এইগুলো বডির বিভিন্ন পার্টে বিভিন্ন সেলে নিয়ে যাওয়ার জন্য যে সিস্টেম কাজ করে সেটাই হচ্ছে ভাস্কুলার সিস্টেম। একটু আগে যেটাকে আমরা সার্কুলেশন সিস্টেম পড়লাম, সেটা যে ভাস্কুলার সিস্টেম কি করে, যে তোমার রেসপিরেটরি বা লাংস থেকে অক্সিজেন, লাংস এর কাজ কি অক্সিজেনটা নেয়া, তো অক্সিজেনটা তোমার রেসপিরেটরি লাংস এর মধ্য দিয়ে এসে ব্লাডের সাথে মিক্স হয়ে যায়। ব্লাডের সাথে মিক্স হয়ে যায়, তারপর হচ্ছে এই যে কতগুলা পাইপ বলছিলাম আমি, যেগুলোকে ব্লাড ভেসেলস বলছি, ব্লাড ভেসেলস দিয়ে কোথায় চলে গেলাম, আশ্রয় দেবে না। ওকে, আমরা রেসপিরেটরি সিস্টেমে ছিলাম, লাংস ছিলাম। এই যে লাংস এর এখানে দেখতেছো না, এই যে এটা হচ্ছে লাংস এর পিকচার। এখানে ফার্স্ট হচ্ছে তোমার ভিতরে হচ্ছে এই গ্যাসিয়াস এক্সচেঞ্জটা ঘটে, অক্সিজেনটা আসে, অক্সিজেনটা আসে এন্ড কার্বন ডাই অক্সাইড চলে যায়। মানে তোমার ব্লাড, অক্সিজেনটা এসে ব্লাডের সাথে মিক্স হয়ে যাবে, ব্লাডের সাথে মিক্স হয়ে এই এদিক দিয়ে বের হয়, এখানে ব্লাড ভেসেলস আছে, ব্লাড ভেসেলস। তো ব্লাড ভেসেলস দিয়ে বের হয়ে সেটা চলে যায় হচ্ছে ডিরেক্ট হার্টে। এখানে হচ্ছে তোমার হার্টও থাকে, ঠিক আছে, লাংসের এখানে করেই হার্ট। তো এখান থেকে বের হয়ে সে চলে আসে এই আমাদের হার্ট।
এই হার্টে যখন আসে, এখানে বিভিন্ন লাইন থাকে, এই যে এই দিক দিয়ে হার্টে চলে আসে। হার্টে তখন তার মানে কি, অক্সিজেন মিক্সড ব্লাড, কারণ লাংস থেকে ব্লাড গুলো আসছে। লাংস কিসের পার্ট? রেসপিরেটরি সিস্টেমের পার্ট। রেসপিরেটরি সিস্টেমের কাজই হচ্ছে অক্সিজেন ইনটেক করা। তো এই অক্সিজেন তখন তোমার ব্লাডে মিশে গিয়ে রেসপিরেটরি বা লাংস থেকে এসে হার্টে এন্টার করে। হার্টের কাজ কি? পাম্প করা। হার্টের কাজ হচ্ছে শুধুমাত্র পাম্প করা, তার মধ্যে ব্লাড দিবা তুমি, সাথে সাথে সে পাম্প করে পাঠাই দিবে। সে, তাকে বলা যায় যে একটা পাম্পার। সে পাম্প করে এই যে তুমি ব্লাডটা আনছো সেটাকে বডির প্রত্যেকটা জায়গায় ধাম করে পাঠায়। একটা প্রেসার মারে সে, সেই প্রেসারের কারণে ব্লাড গুলো সাঁ করে গিয়ে যায়, এদিক দিয়ে সাঁ করে চলে যায় বডির বিভিন্ন পার্টে চলে যায়। তো এদিক দিয়ে অক্সিজেন মিক্স ব্লাড আসলো, তখন হার্ট কি করবে? চাপ করে একটা চাপ দিবে, মানে একটা পাম্প করবে। পাম্প করার ফলে ব্লাডটা, এই যে আমরা ভেসেলস বলতেছি না, আর্টারি এন্ড ভেইন, এই ব্লাড ভেসেলস গুলো দিয়ে বডির প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সেলে তোমার ব্লাড। তো ভাস্কুলার সিস্টেম সেই জন্য আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট, কারণ ভাস্কুলার সিস্টেমে কোনো একটা অ্যাবনর্মালিটিস বা কোনো একটা সমস্যা যদি হয়, তোমার সার্ভাইভ করার অ্যাবিলিটি অনেকটা কমে যায়। কারণ তোমার বডিতে অক্সিজেন অলওয়েজ সাপ্লাই দিতে হবে। বিশেষ করে তোমার ব্রেইনে কন্টিনিউয়াসলি অক্সিজেন সাপ্লাই দিতে হয়। তোমার যদি ব্রেনে 4 থেকে 5 মিনিটের জন্য তোমার অক্সিজেন সাপ্লাই অফ থাকে ব্রেইনে, 4 থেকে 5 মিনিটের জন্য যদি একটু কোনো কারণে যদি ব্লাড ঠিক মতো না পৌঁছায়, তাহলে তোমার ব্রেইন সেল আস্তে আস্তে নষ্ট হতে শুরু করে বা মারা যেতে শুরু করে। ডেথ, যেটাকে আমরা সেলুলার ডেথ বলি। তো ব্রেইন সেল যখন মারা যায়, ব্রেইন সেল কিন্তু আর ঠিক করা যায় না। তোমার হাতের মধ্যে যদি কোনো সেল, ধরো একটা আঙ্গুলের সব সেল নষ্ট হয়ে গেছে, তাহলে আঙ্গুলটা কালো হয়ে যাবে। তো আমি ওই আঙ্গুলটা কেটে ফেলে দিলে তোমার হাত কিন্তু সেফ, বাকিটা দিয়ে তুমি ঠিকঠাক কাজ করতে পারবা। কিন্তু তোমার ব্রেইন যদি নষ্ট হয়ে যায়, ওইটা তো আর ঠিক করার উপায় নাই, ওটা তো কেটেও ফেলে দিতে পারবা না, তাই না? তো ব্রেইন যদি নষ্ট হওয়া শুরু করে আস্তে ইউ আর আস্তে আমাদের রাইট যেটা স্যার। হয়, হ্যাঁ, তো ব্রেন যেটা হয় সেটা হচ্ছে আমরা প্যারালাইসিস হয়ে যায় তখন। মানে তখন তুমি যে ব্রেইনকে দিয়ে তোমার হাত নাড়ানোর একটা কমান্ড দিবা, পা নাড়ানোর কমান্ড দিবা, দেখবে যে ওই কমান্ডটা আর দিতে পারতেছো না, কারণ ওই জায়গার সেলগুলো নষ্ট হয়ে গেছে। সেই জন্য ব্রেইন এ আমরা সব সময় মেনটেন করতে হবে তোমার অক্সিজেন সাপ্লাই। তো এটা তো জাস্ট ব্রেনের কথা বললাম, আমাদের হোল বডিতে আসলে এইভাবে মেনটেন করতে হবে। আর একটা জিনিস কি ইন্টারেস্টিং ব্যাপার বলি, তোমরা অলরেডি শুনতেছো মনে হয় যে রাসেল ভাইপার নাকি খুব বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে, এই নিউজটা কি তোমরা শুনছো? রাসেল ভাইপার হচ্ছে একটা সাপ। হ্যাঁ, তো রাসেল ভাইপার হচ্ছে একটা সাপ, এই টপিকটা আমি এই জন্যই আনলাম যে এইখানের সাথে একটা রিলেশন আছে। যে রাসেল ভাইপার হচ্ছে একটা খুবই পয়জনাস একটা স্নেক। এই স্নেকটা যদি তোমাকে বাইট করে, সেটা খুব দ্রুত ব্লাডের সাথে মিক্স হয়ে মানে তোমার লাইফ থ্রেটেনিং অবস্থায় চলে যায়। তো আমরা গ্রামের ক্ষেত্রে, আমাদের গ্রামে যেটা আমরা মানে মানুষজন করে থাকে সেটা হচ্ছে, যখন যেখানে পায়ে সাধারণত সাপে কাটে, স্নেক বাইটার জেনারেলি পায়েই ঘটে থাকে, তো মানুষ কি করে, একদম ভালো করে টাইট দিয়ে পাটা বেঁধে আনে, যাতে তারা ভাবে যে স্নেক বাইটের কারণে যে টক্সিক ম্যাটেরিয়ালসটা ঢুকছে ব্লাডে, সেটা আর উপরে আসতে পারবে না তাদের শক্ত করে টাইট করে বাঁধার কারণে। কিন্তু আলটিমেটলি যেটা হয় দেখা যায় যে সেটা তার উল্টা লস বেশি হয়ে যায়। কি হয়? শক্ত করে বাঁধার কারণে এই যে ওইখানে যে ব্লাড ভেসেলস গুলো ছিল, লম্বা লম্বা পাইপ যেটা দিয়ে ব্লাড যাচ্ছিল, সেটা চাপা খেয়ে যায়। পায়ে ধরো শক্ত একটা বাঁধছে, হ্যাঁ, একটা আহ, কাপড় বা একটা রশি দিয়ে শক্ত করে টাইট করে রাখছে, যাতে স্নেক যেখানে কাটছে ওইখানে এলিমেন্টসটা উপরে উঠতে না পারে, তারা মনে করে আর কি। কিন্তু এইদিকে যে তার ব্লাড ভেসেলস চাপা খেয়ে গেছে সেই টাইটের কারণে, তো এদিক দিয়ে আর ব্লাড ঠিকঠাক নিচে আসতে পারতেছে না, পায়ে ঠিকঠাক ব্লাড যেতে পারতেছে না। ফলে এইভাবে যদি অনেকক্ষণ সে থেকে যায়, আস্তে আস্তে পায়ের সেলগুলো কি অক্সিজেনের অভাবে থাকবে, অক্সিজেন ডিপ্রাইভড হয়ে আস্তে আস্তে সেলগুলোর ডেথ হতে থাকে। এবং এমন অবস্থাও হয় যে পাটাকে আর বাঁচানো যায় না, পা পুরোটাই কেটে ফেলে দিতে পারে, কারণ সেলগুলো ডেথ হয়ে গেছে, পায়ের সেলগুলো আস্তে আস্তে সবগুলো মারা গেছে। তো ওই মরা সেলগুলো তো আর পায়ে রেখে লাভ নাই তখন। এবং যদি সেটা রেখে দাও, সেক্ষেত্রে সেটা আরো স্প্রেড করতে পারে, অর্থাৎ আরো ভালো সেলগুলোকেও নষ্ট করতে পারে। তো আমাদেরকে যেটা করতে হয়, পা কেটেই ফেলে দিতে হয়। এই জন্য শক্ত করে যদি কোনো কিছু বাঁধো, সেই ক্ষেত্রে বেশিক্ষণ সেটা রাখা যাবে না হাতে পায়ে। তো ভাস্কুলার সিস্টেম একটা ইন্টারেস্টিং টপিক, তাই একটু বাইরের কথা বললাম।
ভাস্কুলার সিস্টেম কিভাবে ফর্ম হচ্ছে সেটা তোমরা বুঝতেছো, যে ব্লাড ভেসেল থাকবে, সেটা কি থাকবে, আমার তো হার্ট লাগবেই, নাহলে ব্লাড পাম্প করবে কে, তাই না? তো আমরা পড়ি, তোমার বই লেখছে ভাস্কুলার সিস্টেম নিয়ে, উই হ্যাভ অ্যান এফিশিয়েন্ট ট্রান্সপোর্টেশন সিস্টেম মেড আপ অফ দ্য ব্লাড ফর কমিউনিকেশন among different parts of our body. The heart delivers blood to the body, supplies oxygen and nutrients. তোমাদের কিন্তু প্রত্যেকটা সিস্টেমের কোন সিস্টেমের কাজ কি সেটা জানতে হবে। তো supplies oxygen nutrients to the various organs and cells of the body through the blood vessels and transports the waste products. ওয়েস্ট প্রোডাক্ট শুধুমাত্র ব্লাডটা যে যাচ্ছে তা না, ব্লাডটা যে শুধুমাত্র অক্সিজেন এর নিউট্রিয়েন্টস নিয়ে যাচ্ছে তা না, সেটা একই সাথে আবার কি আবার ব্যাকও করতেছে। সে কিভাবে ব্যাক করে, সে হচ্ছে যে প্রত্যেকটা সেল তোমার নিউট্রিয়েন্টস এন্ড এই যে অক্সিজেন এগুলো ইউজ করে করে অনেক কিছু তৈরি করে। তৈরি করার পর ওখানে তাদের ওয়েস্ট প্রোডাক্টসও তৈরি হয়। এই ওয়েস্ট প্রোডাক্টসটা এই ওয়েস্ট প্রোডাক্টসটা তখন তোমার ব্লাড ভেসেলের মাধ্যমে আবার হার্টে চলে আসে। হ্যাঁ, ব্লাড ভেসেলের মাধ্যমে আবার হার্টে চলে আসে। তো এই যে ব্লাড ভেসেল শুধুমাত্র যে তোমার অক্সিজেনের নিউট্রিয়েন্টস নিয়ে যাচ্ছে তাই না, এটা একই সাথে হচ্ছে তোমার ওই ওয়েস্ট প্রোডাক্টস গুলোকেও নিয়ে আসে। একটু হোল্ড করো, 1 মিনিট। Shahi reacting to himself. No. হ্যাঁ, ওকে, আমরা আবার ব্যাক করি। তোমরা শুনতে পাচ্ছ আমার কথা? Yes, sir. ওকে। সো ভাস্কুলার সিস্টেম যেটা করে ওয়েস্ট প্রোডাক্টস ব্যাক করে নিয়ে আসবে, একই সাথে অক্সিজেনের নিউট্রিয়েন্ট সাপ্লাই দিবে বডি প্রত্যেকটা সেলে। প্রত্যেকটা সেল বলতে প্রত্যেকটা অর্গান, কারণ প্রত্যেকটা অর্গানই তো অনেকগুলো টিস্যু নিয়ে ফর্ম হয়, আবার টিস্যু গুলা কিন্তু সেল নিয়ে ফর্ম হয়। তো প্রত্যেকটা সেলেই তোমার অক্সিজেন সাপ্লাই যেতে হবে। তার মানে ভাস্কুলার সিস্টেমটা ওয়াইড কতটা ওয়াইড স্প্রেড একটা সিস্টেম। সো এরপরে দেখি যে ভাস্কুলার সিস্টেম কন্ট্রোলস দ্য ডেলিভারি অফ দ্য নিউট্রিয়েন্টস টু দ্য ডিফারেন্ট পার্টস অফ দ্য বডি অ্যাজ ওয়েল এজ দ্য কালেকশন অফ দ্য ওয়েস্ট, এটা আমরা বললাম। আরেকটা ইন্টারেস্টিং কাজ করে সেটা হচ্ছে আমাদের হোল বডির টেম্পারেচারটা মেনটেন করে। ফিভার বাদ দিয়ে, মানে জ্বর ছাড়া আমাদের হোল বডিতে যে একটা সেম টেম্পারেচার থাকে, হোল বডিতে যে সব সময় একটা টেম্পারেচার মেনটেন হয়, সেটাও কিন্তু এই ব্লাডটাই মেনটেন করে রাখে। একটা যে স্পেসিফিক একটা টেম্পারেচার থাকে হিউম্যান বডির জন্য, সেটা সবসময় সে মেনটেন করে কে, ব্লাড। প্রত্যেকটা জায়গায় সার্কুলেশন করে করে ব্লাডটা মেনটেন করে। কোন একটা জায়গায় দেখবা যদি ব্লাড সার্কুলেশন কম হয়, ওই জায়গাটা জেনারেলি ঠান্ডা হয়ে যাবে। তুমি যদি, আচ্ছা এটা তোমাদের না, মানে জেনারেলি একটা ডেড ডেড বডির টেম্পারেচার অনেক কম থাকে, কারণ তাদের ব্লাড সার্কুলেশন হচ্ছে না, প্রত্যেকটা জায়গায় ব্লাড পৌঁছাচ্ছে না। তো তার ডেড বডির টেম্পারেচার তাই অনেক ঠান্ডা হয় ডেড বডি। এবার হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম। ডাইজেস্টিভ সিস্টেমে আমরা বুঝতেছি যে এটার কাজই হচ্ছে ডাইজেস্ট করা। আমি যা খাবো তা প্রসেস করবে, সেখান থেকে নিউট্রিয়েন্ট নিয়ে নিবে, বাকিটা বের করে দিবে। তার মানে একদম মুখ থেকে একদম শেষ পর্যন্ত যেদিক দিয়ে বের হচ্ছে সেটা পর্যন্ত আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের পার্ট। এই ডাইজেস্টিভ সিস্টেমে হচ্ছে তোমার ডিফারেন্ট ডিফারেন্ট অর্গান পার্টিসিপেট করে। যেমন স্টোমাক একটা অর্গান, স্টোমাকের উপরে যেটা থাকে, এই যে স্টোমাকের উপরে ইসোফেগাস থাকে, ইসোফেগাসও একটা অর্গান। আবার ইসোফেগাস আবার এইদিকে স্মল ইন্টেস্টাইন শুরু হয় এদিক দিয়ে, স্মল ইন্টেস্টাইনের পর লার্জ ইন্টেস্টাইন। তো এই অনেকগুলো তোমার অর্গান নিয়েই কিন্তু ডাইজেস্টিভ সিস্টেম। তো একদম মুখ দিয়ে শুরু, মুখে আমরা খাবারটা নিচ্ছি, তারপর হচ্ছে বিভিন্ন এগুলোর মধ্যে দিয়ে যায় খাবারগুলো, এবং বিভিন্ন প্রসেস প্রসেস ঘটে থাকে। এই প্রসেসের ফলে খাবারগুলো নরম হয়, অ্যাবজর্বেবল হয়, তারপর আস্তে আস্তে স্মল ইন্টেস্টাইনে যায়, অ্যাবসর্ব হয়, লার্জ ইন্টেস্টাইনে যাই, তারপর হচ্ছে এটা আস্তে আস্তে ইয়াতে কনভার্ট হয়ে যায়, তো আবার ডাইজেস্ট টুলে কনভার্ট হয়ে যায়। তো দিস ফুড ডাজ নট ডিরেক্টলি বেনিফিট আওয়ার বডি। আমরা যে মুখে খাচ্ছি, তুমি একটা আম খাচ্ছ, হ্যাঁ, আমের যে এটা আছে, সে আমের শ্বাসটা, সেটা খাচ্ছ, সেটা তো তোমার ডিরেক্টলি কিন্তু কোনো এনার্জি দিবে না, সেটা প্রসেস হওয়ার পরেই তুমি এনার্জি পাবা। সে তোমার বডিতে তোমার সেল তো আর আম বুঝবে না। তুমি যদি সেলকে বলো যে না আম খা, সে তো বুঝবে না তুমি যে আম কি দিছো। সে ওইটাকে তার মতো করে তাকে বুঝাইতে হবে।
তার একটা নিউট্রিয়েন্টস এর রূপ আছে যেটাকে আমরা বলি গ্লুকোজ। সো আমাদের বডি এই আমকে ভেঙে টেঙে ওখান থেকে তোমার ইন্টেস্টাইনে কি করবে, নিউট্রিয়েন্টস গুলো অ্যাবজর্ব করবে, গ্লুকোজে কনভার্ট করে, গ্লুকোজ অ্যাবজর্ব করে, সেই অ্যাবজর্ব করে সেগুলোকে আবার পাঠাই দেয় সেলে ব্লাড ভেসেলের মাধ্যমে। তার মানে আমি যেটা খাচ্ছি সেটা অনেকটা চেঞ্জ হয়ে তারপরে নিউট্রিয়েন্টস হিসেবে আমার সেলে যাচ্ছে। আম খাচ্ছি মানে এমন না যে আমার সেলের মধ্যে ডিরেক্ট আম চলে যাচ্ছে, সেটা কনভার্ট হয়ে সেখান থেকে যে গ্লুকোজ বা ফ্রুক্টোজ বা যেটা আমার সেলে খাইতে পারবে সেটাতে, সেটা নেই আমার বডি, যেটাকে আমরা বলছি। তো our digestive system derives energy and other nutrients from food